অতীতে ঘটে যাওয়া একটা খুন আর বর্তমানে হওয়া একটা খুন, এই দুই ভিকটিমের মধ্যে রক্তের সম্পর্ক ছিল, কিন্তু এই দুই মার্ডারের মধ্যেও কি কোনো সম্পর্ক ছিল? আপনি এই সম্বন্ধে তো আমাদের কিছুই বলেননি মিস্টার বিবেক চৌহান। আমরা হাজারবার জানতে চেয়েছি, কিন্তু আপনারা সবাই মিলে আমাদের এটাই বলেছেন যে খুব সাধারণ ফ্যামিলি আপনাদের, কারোর সাথে কোনো বিবাদ নেই। আর পরে আমরা জানতে পারি দুধে ধোয়া আপনাদের ফ্যামিলি আসলে কোনো খুনের সাথে জড়িত। আর কার খুন সেটা? আপনার নিজের মায়ের। আর কে মেরেছে? আপনি নিজে। কেন মিস্টার চৌহান? দেখুন, আপনি পুলিশের লোক, লোকের কথায় প্লিজ কান দেবেন না। যেটা দেখছেন কিংবা লোকে যেটা বলছে সেটা সবসময় সত্যি নয়। তাহলে সত্যিটা কি মিস্টার চৌহান? আপনি আপনার মায়ের খুনের কেসে জামিনে মুক্ত আছেন, তাহলে আপনার ওপর ওঠা অভিযোগ কি করে মিথ্যে হতে পারে? যেটা হয়েছিল সেটা একটা দুর্ঘটনা ছিল, অ্যাক্সিডেন্ট। খালি আমাকে খুব চালাকি করে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। আপনি পিস্তল কিনেছিলেন? হ্যাঁ, কিনেছিলাম। আমি ওই বন্দুকটা কাউকে মারার জন্য নয়, ভয় দেখানোর জন্য কিনেছিলাম। কাকে ভয় দেখাতে? বিশেষ কাউকে নয়, মানে ধরুন যদি কেউ হামলা করে, অ্যাটাক করে দোকানে। আপনি তো জানেন আমাদের লাইনটা। তো যেই পিস্তলটা আপনি কাউকে ভয় দেখানোর জন্য কিনেছিলেন, সেই পিস্তল দিয়ে আপনি নিজের মাকে খুন করে ফেলেন। কেন মিস্টার চৌহান? দেখুন, আমি আপনাকে বলেছি ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি আমার মাকে খুন করিনি। আমি আমার মাকে খুব ভালোবাসতাম। কিন্তু হয়তো আপনার ছেলে আপনাকে ভালোবাসে না, সে তার কাকার সাথে থাকে। এমনটা কেন? কপিলের জন্যই আমার ছেলে আমার থেকে দূরে সরে গেছে। সমস্ত কিছুর জন্য কপিল দায়ী। দেখ কপিল, মা সেখানেই থাকবে যেখানে মা ভালো থাকে, আর মা এখানে ভালো আছে। ঠিক আছে দাদা, তাহলে মাকেই জিজ্ঞেস করা যাক যে মা কোথায় ভালো থাকবে আর কোথায় খুব ভালো থাকবে। মাকে জিজ্ঞেস করার কোনো প্রশ্ন নেই। মা কোথাও যাবে না, মা এখানেই থাকবে। তুই তো একা থাকিস, মায়ের দেখভাল করবি কি করে? মাকে দেখাশোনা আমি করতে পারবো দাদা। আরে এইভাবে ঝগড়া করো না, একবার মাকে জিজ্ঞেস করে না যে মা কোথায় থাকতে চায়। প্রবীণ দাদা, আমি তো এতক্ষণ ধরে এটাই বলার চেষ্টা করছিলাম। শোন, একে বেশি প্রশ্রয় দিস না। তোর কি মনে হয় ও মায়ের জন্য এখানে আসে? না, সেটা নয়। এর খালি একটাই ধান্দা, যাতে মা তার সমস্ত প্রপার্টি শুধুমাত্র ওর নামে করে যায়। তাহলে কি মাকে তুমি এটার জন্যই বাড়িতে রাখতে চাও? শোন, ফালতু কথা বলবি না। আমি বড় ছেলে, মা আমার সঙ্গেই থাকবে। এবার তোরা চুপ কর, বন্ধ কর আমাকে নিয়ে এই লড়াই। মা, ঝগড়াটা তো ও শুরু করেছে। ও বলছে যে তুমি এখানে ভালো নেই। তুমি কি সত্যি এখানে ভালো নেই? হ্যাঁ মা, তুমি ঠিক করো যে তুমি কোথায় বেশি ভালো থাকবে, এখানে না আমার কাছে। মা, ভেবো না, আমি আছি তোমার সাথে। তুমি শুধু এটা বলে দাও যে তুমি এখান থেকে যেতে চাও। নিজের প্রাণ দিয়েও আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। বাবা বিবেক, বাবা, তোমার আর প্রবীণের দুজনেরই সংসার আছে, তোমাদের বউ বাচ্চা আছে, কিন্তু কপিল একা। ওর সঙ্গে থাকা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আর মাঝে মধ্যে তো আমি এখানে আসবো, তাই না? বাবা, যদি ঠাকুমা কপিল কাকুর কাছে যায় তাহলে আমি ওখানেই যাব, ঠাকুমার সঙ্গে থাকবো। এই শোন, তোর ঠাকুমা কোথাও যাচ্ছে না। নাটক হচ্ছে সব। কপিল মায়ের মাথাটাই খারাপ করে দিয়েছে। কিছুদিনের মধ্যে আবার ফিরে আসবে। হ্যাঁ ঠিক আছে তো বাবা, আমিও তো চলে আসবো কদিনের মধ্যেই, ঠাকুমার সঙ্গে থাকবো। এটাই কপিলের প্ল্যান ছিল, সমস্ত প্রপার্টি গ্রাস করে ফেলা, যাতে আমি আর প্রবীণ কিচ্ছু না পাই। আর আপনার ছেলে অভয়? দেখুন, অভয় বাড়ির সবচেয়ে বড় নাতি। জন্ম থেকেই ও ঠাকুমা ওকে মানুষ করেছে, বড় করেছে, আদর দিয়েছে। ও ঠাকুমাকে ছাড়া থাকতেই পারে না, আর সেজন্যই ও মায়ের সঙ্গে চলে যায়। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু গুলিটা কেন চললো? আপনি তো বলছেন আপনি আপনার মাকে মারেননি। আমার মাথা ভীষণ গরম ছিল, কারণ কপিল প্রত্যেক দিন আমার ব্যাপারে আমার মা আর আমার ছেলের মন বিষিয়ে দিচ্ছিল। সেজন্যই আমি ভেবেছিলাম যে একটা পিস্তল কিনে ওকে একটু ভয় দেখানোর দরকার। কিন্তু 10 মিনিট আগে তো আপনি বললেন যে আপনি চোর ডাকাতকে ভয় দেখানোর জন্য পিস্তলটা কিনেছিলেন। হ্যাঁ, সেটাও। মিস্টার চৌহান, আপনি এটাও বলবেন, ওই সবও বলবেন, তাহলে কেউ কিচ্ছু বিশ্বাস করবে না। করার দরকার নেই। আমি একই কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, আমার আর কিচ্ছু এসে যায় না। কিন্তু সত্যি এটাই যে আমি কবিরকে ভয় দেখানোর জন্যই পিস্তল নিয়ে সেদিন ওর বাড়ি গিয়েছিলাম।
দাদা তুমি জোর করে মাকে এখান থেকে নিয়ে যেতে পারো না। তুইও কিন্তু জোর করে মাকে এখানে আটকে রাখতে পারবি না, আর মাকে আর আমার ছেলেকে আমার নামে ভুল বোঝাতেও পারবি না। বাচ্চাকে এর মধ্যে কেন টানছো তুমি? পরিষ্কার করে বলোই না। মাকে তুমি জোর করে এখান থেকে নিজের কাছে কেন নিয়ে যেতে চাইছো? তার কারণ হলো মায়ের সব প্রপার্টি সবকিছু তুমিই পাবে, আর তারপর ভিক্ষের মতো করে সামান্য অংশ তুমি প্রবীণ দাদাকে দেবে। এই এই, আমি তোর মতো স্বার্থপর নই। হ্যাঁ, তুই তো মাকে এই জন্যই ছাড়তে চাইছিস না, যাতে সমস্ত প্রপার্টি শুধুমাত্র তোর নামে হয়ে যায়। তাহলে যা ভাবো তুমি ভাবো, কিন্তু মা এই বাড়িতেই থাকবে। আর অভয়ের কথা বলছো তুমি, তাহলে সে তার দিদাকে প্রাণ দিয়ে ভালোবাসে। আর হ্যাঁ, অভয়কে আমিও খুব ভালোবাসি দাদা, আর অভয় এই বাড়িতে খুব ভালো আছে। কিন্তু অভয় আর মায়ের আনন্দ তুমি সহ্য করতেই পারো না। আমি আমার মা আর ছেলের আনন্দ সহ্য করতে পারি না। একদম। বেশ, এবার দেখ আমি কি করে মা আর আমার ছেলেকে এখান থেকে নিয়ে যাব। আরে দাদা, কি করছো তুমি? পাগল হয়ে গেছো? এইভাবে তুমি ওদেরকে নিয়ে যাবে? হ্যাঁ যাব, মা আর ছেলের জন্য আমি যে কোনো লিমিট ক্রস করে যাব। বিবেক, এটা কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? মা, তুমি আর অভয় এক্ষুনি আমার সঙ্গে যাবে। জামা কাপড় নিয়ে যাওয়ার দরকার নেই, চলো যাও গিয়ে গাড়িতে বসো। দাদা, বাবা, কি করছো তুমি? তুমি কাকুকে বন্দুক দেখাচ্ছ আমাদের জন্য? আরে এই তোদের মাথা খারাপ করে দিয়েছে, তোরা বুঝতেই পারছিস না কি চালে চলছে। তোরা যা গিয়ে গাড়িতে বস। অভয়, তুই তাড়াতাড়ি গিয়ে পুলিশকে ফোন কর। দেখি পুলিশ কি করে। আজ এসপার ওসপার একটা হবেই। ছাড়ে যাও। আরে ছেড়ে দে। আরে নিজেদের মধ্যে মারপিট করিস না বাবা। ছাড়। এটা কি মা, তুমি করছিস? এর কথা শোনো না। আরে সম্পর্ক তুই নষ্ট করেছিস। মা, তুমি বুঝতে পারছো না কতটা চালাক। বাবা, কি করছো? আমার কথা শোন, এরকম করিস না। মা, এ পাগল হয়ে গেছে, আমাদের সবাইকে মেরে ফেলতে চাইছে। আমি মা আর ছেলেকে নিয়ে যাবো। কি করছো? বাবা ছাড়ো, ছাড় বাবা, বন্দুক ছাড়ো, বাবা, কি করছো? বাবা ছাড়ো। লক্ষ্মী বাবা, বন্দুকটা ছাড়ো। এটা কি করছো তুমি? ছাড়ো বাবা। বাবা, বাবা, বন্দুক ছাড়ো। বাবা, এরকম করিস না। মা, মা, ঠাকুমা, মা না, মা, মা, মা না, না মা, মা, এটা হতে পারে না। অভয়, অ্যাম্বুলেন্সকে ডাক, অ্যাম্বুলেন্স ডাক তাড়াতাড়ি। মা, মা, মা চোখ খোলো, মা, মা চোখ খোলো, মা, মা, না, না মা। মা মারা গেল। ওই গুলিটা ভুলবশত চলেছিল। ওটা একটা দুর্ঘটনা ছিল, তার চেয়ে বেশি আর কিচ্ছু নয়। কিন্তু আপনি ভাবুন, কপিলকে এই সুযোগটা ছেড়ে দিত? ও সারা পৃথিবীর কাছে বলে বেড়ালো আমি খুন করেছি। আর আমার ছেলেটাও এমন যে সে আমারই বিরুদ্ধে স্টেটমেন্ট দিল। প্রবীণ, তুই অন্তত বিশ্বাস কর যে আমি এরকম কিছু করতে চাইনি। আমি পিস্তলটা শুধু কপিলকে ভয় দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওই গুলিটা ভুলবশত বেরিয়েছে। কপিল তোমার বিরুদ্ধে মার্ডারের চার্জ করেছে। বলছে যে শুধু ভয় দেখানোর হলে গুলি ভর্তি বন্দুক কেন আনবে। ভাই, আমি ভুলে গিয়েছিলাম যে পিস্তলটায় গুলি আছে। প্রবীণ, আমি মাকে কেন খুন করব? আমার মাকে, কোন সন্তান কি তার মাকে খুন করতে পারে ভাই? মারতে পারে না, কিন্তু একটা ছেলে তার বাবার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে। অভয় তোমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। এই জন্যই আমার রাগটা হয়েছিল। কপিল ওকে পুরো পাল্টে দিয়েছে। আগে মায়ের সঙ্গে এরকম করেছিল, আর এখন আমার ছেলেটাকে আমার বিরুদ্ধে করে দিল। আজ যে আমি বাইরে বেরিয়ে এসেছি সেটা শুধুমাত্র প্রবীণের জন্যে। ওই আমার জামিন করিয়েছে, একজন ভালো উকিল নিয়োগ করেছিল। ও জানতো যে আমার কোনো দোষ নেই। ও এটাও জানতো যে কপিল ঠিক কি গেম খেলছে। আমি আমার আর প্রবীণের ব্যবসাটাকে এক করে নিলাম। ওই কেসটার ব্যাপারে আমাকে খুব সাহায্য করছিল। স্যার, প্রবীণকে খুন করে যদি কারোর কোনো লাভ হয়ে থাকে তাহলে সেটা কপিলের। তাহলে এতদিন ধরে আপনি কেন চুপ ছিলেন? এই কথাটা আপনি আমাদের প্রথম দিন কেন বলেননি? কারণ প্রথমে এই ব্যাপারটা আমার নিজেরই মাথায় আসেনি, কিন্তু তারপর কয়েকদিন ধরে আমার খালি মনে হচ্ছে আমাকে সাহায্য করার জন্য আর প্রবীণ নেই। এখন আমার ব্যবসা, আমার কোর্ট কেস আমাকে একা সামলাতে হবে। মাও তো নেই।
তাহলে এটা নিশ্চয়ই কপিলের প্ল্যান, যে এটাই সব থেকে ভালো সুযোগ যাতে সমস্ত প্রপার্টি নিজের নামে করে নেওয়া যায়। স্যার, আমি এই ব্যাপারে এখন নিশ্চিত যে প্রবীণকে আমাদের ভাই কপিলই খুন করিয়েছে। ওই আসল অপরাধী। অতীতে ঘটা রেখা চৌহানের মৃত্যু অ্যাক্সিডেন্টাল ছিল নাকি খুন সেটা বিতর্কের বিষয়, কিন্তু এই কেসটা বিবেক আর প্রবীণ এবং বিবেক ও কপিলের সম্পর্কের উপর নতুন করে আলো ফেলল। বিবেক যেন এবার ক্লিন চিট পেয়ে গিয়েছিল আর সমস্ত সন্দেহ কপিলের উপর গিয়ে পড়ল। কিন্তু তদন্ত কি ঠিক পথে এগোচ্ছিল, নাকি এটা এই কেসের মাস্টার মাইন্ডের আরেকটা মাস্টার স্ট্রোক ছিল? স্যার, সুরেশ নারায়ণ কিছু বলতে চায়, বলছে আসল মাস্টার মাইন্ডের ব্যাপারে সবকিছু বলবে। আবার নতুন গল্প বানাচ্ছে না তো? স্যার, ভালো মেরামতি হয়েছে, মনে হয় না মিথ্যে বলবে। একবার দেখি না। স্যার, জ্যাকি শর্মাই সেই লোক যে আমাকে আর করণকে ওই লোকটার কাছে নিয়ে গেছিল যে প্রবীণ চৌহানকে মারতে চাইতো স্যার। আমি জানতাম যে তুই অদ্ভুত অন্যরকম একটা গল্প বলবি, আবার আমাদের বিভ্রান্ত করবি। না স্যার। দেখ, তুই তোর বাবার জন্য যতই সাধু সাজার চেষ্টা করিস না কেন, শুধু এইটুকু মনে রাখিস, ও কিন্তু এখনো বাইরে আর তোরা দুজন এখানে এখনো পড়ছিস। স্যার, আমি আর করণ এই নিয়ে অনেক আলোচনা করেছিলাম স্যার। স্যার, আমরা দুজনে সবকিছু সত্যি বলে এখান থেকে বেরোতে চাই স্যার। আমি আপনাদের অনিল আর উমেশের কাছে নিয়ে যাব। এই জ্যাকি শর্মার ঠিকানা তো জানি না স্যার, কিন্তু হ্যাঁ স্যার, আমি সুজিত শর্মাকে চিনি, আমি ওনার কাছে আপনাকে নিয়ে যেতে পারি স্যার। জানতাম আমি। আবার তোর একটা নতুন নাম বলবি। এই সুজিত শর্মাকে, এও কি জ্যাকি শর্মার মতো কোনো কাল্পনিক চরিত্র যার ঠিকানাও নেই, মোবাইল নাম্বারও নেই? না স্যার, স্যার সুজিত শর্মা জ্যাকি শর্মার একজন আত্মীয় স্যার, আর জ্যাকি আমাদের ওর কাছে নিয়ে গেছিল এইসব প্ল্যানিং করার জন্য। দেখো, লাখ টাকার মামলা, ওখানে গিয়ে প্রবীণকে টপকাতে পারলে 1 লাখ করে পাবে। করণ, তুই 2 লাখ, সুরেশ 3। 8ই অক্টোবর যে কোনোভাবে প্রবীণ যেন একেবারে টপকে যায়। আমি অনিল আর উমেশকে নিয়ে ওখানে যাব, আর প্রবীণ চৌহানকে চিনিয়ে দেব। করণ, জিনিসপত্র তুই জোগাড় করবি। জিনিসপত্রের খরচা কিন্তু আলাদা লাগবে। একদম। প্রবীণ চৌহান মারা যাওয়ার পরেই আমরা সবাই আলাদা হয়ে যাব, কেউ কারোর সাথে কন্ট্যাক্ট করব না। ততদিন যতদিন না আমি বলছি। একবার যদি ও ওপরে চলে যায় সবাই টাকা পেয়ে যাবে, কিন্তু ততদিন কোনো ফোন নয়। এই নে 20-20 হাজার অ্যাডভান্স তোদের সবার জন্য। এবার আপনারা চিন্তা করে ছেড়ে দিন, আর ভেবে নিন প্রবীণ চৌহান আজ এখনই মারা গেছে। জ্যাকির সাথে তো কন্ট্যাক্ট করা যাবে না, কিন্তু সুজিতকে খুঁজে বার করা যাবে। ওই আসলে সবকিছু প্ল্যান করেছিল স্যার। ও প্রথমে জ্যাকিকে সঙ্গে নেয়, জ্যাকি আমাকে, আমি করণকে, আর করণ ওই দুটো ছেলেকে। সুজিতকে সুপারি কে দিয়েছিল? জানি না স্যার। কোথায় পাওয়া যাবে একে? এই দিল্লিতেই। দিল্লির কোথায়? আর অনিল আর উমেশকে কোথায় পাওয়া যাবে? স্যার, ওই কোণের ঘরটা সুজিতের স্যার। আগে উমেশ গুপ্তা আপনার কে হয়? আমার ছেলে। কি হয়েছে ভাই? বল, বন্দুকটা কোথায় বল। জানি না স্যার। আরে আরে কিছু তো বলুন, কি করেছে উমেশ? আপনার ছেলে একজনকে খুন করেছে। বল, বল পিস্তল কোথায় রেখেছিস? লুকিয়ে ফেলেছি স্যার। কোথায় লুকিয়েছিস বল, দেখা।
নাটক শেষ, এবার বলবি নাকি আর একটু কিছু করব? দেখ, আমরা পুলিশরা গল্প একদম পছন্দ করি না, আর বিশেষ করে এই কেসে গাল গল্প একদমই পছন্দ করব না। তাই বেশি নাটক না করে তাড়াতাড়ি বল, প্রবীণ চৌহানের সুপারি কে দিয়েছিল? তুই? অভয়, অভয় দিয়েছিল। অভয়? অভয় চৌহান? হ্যাঁ, আমি খুব ভালো করে চিনি অভয়কে। ও বলেছিল নিজের কাকুকে শেষ করে দিতে হবে। 25 লাখের কথা হয়েছিল। টাকা কে দিয়েছিল? ওর কাকু, প্রবীণের ভাই কপিল চৌহান। হ্যাঁ, হ্যাঁ বলুন। তোমার কাকা কপিল কোথায় আছে? জানি না, বাইরে গেছে কোনো কাজে। কেন, কি হয়েছে? আমি বলছি আপনাদেরকে উনি বাড়িতে নেই, বাইরে গেছেন। যবে থেকে তোমার আরেক কাকার মার্ডার হয়েছে তবে থেকে ও বাড়ির বাইরে, তাই না? আগে না, ওর 1-2 দিন বাদেই একটা আর্জেন্ট কাজ চলে এসেছিল, তখনই গেছেন। অভয়, হ্যাঁ কাকু। আমার একটা জরুরি কাজ পড়েছে, তাই একটু শহরের বাইরে যাচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরবো, সাবধানে থাকিস। ঠিক আছে। আর তখন থেকে আজ অব্দি উনি তোমার সাথে কোনো কন্ট্যাক্টও করেননি? না। কেমন কাকু, ভাইপোকে ধরিয়ে দিল? কি মানে? এবার তোকে একলাই আমাদের গ্রেপ্তার করতে হবে। নিয়ে চলো। সাহেব, আমার কথা বিশ্বাস করুন সাহেব, 4 বছর হয়ে গেল আমি আমার ছেলের মুখই দেখিনি। আমি তো জানতাম না পর্যন্ত ও দিল্লি চলে গেছে। সাহেব, আমরা তো ওর কাছ থেকে কিছু পাওয়ার আশা বন্ধই করে দিয়েছি। আমাদের মনে হয়েছিল ও এখন বাইরে বদমাইশি করে বেড়াচ্ছে। বদমাইশির সীমা ক্রস করে গেছে। খুন করেছে আপনাদের ছেলে, আরো ফেরার হয়ে গেছে। ও যদি আপনাদের কাছে পৌঁছয় তাহলে আমাদের খবর দেবেন। হ্যাঁ সাহেব। আর একটা কথা, মা বাবার ভালোবাসা যদি মাঝখানে চলে আসে তাহলে আপনাদের আর জেলের মাঝে কেউ আসবে না। চলো। আমি একটা কথা কতবার বলবো, প্রবীণ কাকু মারা যাওয়ার পর কপিল কাকু আর্জেন্ট কাজে বাইরে গেছেন। আমি জানি না উনি কোথায় গেছেন, তারপর থেকে কোনো কন্ট্যাক্ট হয়নি। তুইও তোর কাকাকে মেরে ফেলতে চেয়েছিলি অভয়? হ্যাঁ। কেন? উনি তোর বাবাকে কেস লড়তে হেল্প করছিলেন। আমার কাছে আমার বাবা হলেন কপিল কাকু, আর আমার মা ছিলেন আমার ঠাকুমা, যাকে আমার বাবা মেরে ফেলেছেন। আমার বাবার বেঁচে থাকার কোনো অধিকার নেই। শেষ করে ফেলাম মানে? কাকু, মার্ডারের কথা বলছো তুমি? হ্যাঁ, মার্ডার। আমরা চুপচাপ প্রবীণ দাদাকে খুন করব। জানিস কেন? হ্যাঁ জানি, কারণ উনি বাবাকে সাপোর্ট করে। বাবাকে ঘৃণা করি আমি। উনি আমার ঠাকুমাকে মেরেছেন কাকু। একদম ঠিক বলেছিস। আমার মনে হয় এই প্রবীণ কাকু সবকিছু জানতো মার্ডারের ব্যাপারে। তুই একেবারে ঠিক। আর তুই জানিস এরা দুজনে কি ভেবে রেখেছে? কি? এরা দুজনে ঠিক করেছিল যে একসঙ্গে মিলে মাকে শেষ করে দিয়ে মায়ের সব প্রপার্টি নিজেদের নামে করে নেবে। এরা এতটাই নিচু মানুষ, টাকা লোভে নিজের মাকেই মেরে ফেললো। আর এরা সব সময় প্ল্যান করছে তোর নিজের কপিল কাকুকে প্রাণে মেরে ফেলে দেওয়ার। কাকু না, এরকম কিছু হবে না। ঠাকুমার পরে তুমি তো একমাত্র সবকিছু আমার। আর তোকে ছাড়া বাবা আমারও কেউ নেই এই পৃথিবীতে। আর সেই জন্য আমরা দুজন এক হয়ে একে অপরকে বাঁচাবো। আর বাবু, জীবনে এমন একটা সময় আসে যখন নিজেদেরকে বাঁচানোর জন্য যদি আমাদের কাউকে মারতেও হয় তাহলে সেটাই করা উচিত। ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ কাকু। তাহলে এটাই হলো প্ল্যান, যে আমরা দুজন চুপচাপ প্রবীণ দাদাকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দেব। বিবেক দাদা তো মাকে খুন করার জন্য এমনিতেই জেলে যেতে চলেছে। তারপর
কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। অভয়, তুই এমন কোনো লোককে চিনিস যে আমাদেরকে সাহায্য করতে পারে? হ্যাঁ কাকু, এমন একজনকে চিনি আমি। ও আমাদের কাজটা করতে পারবে। স্যার, আমি সব দায়িত্ব সুধীর শর্মাকে দিয়েছিলাম, আর ওকে টাকা কপিল কাকু দিয়েছিলেন। সুধীর নিজের কাজ ঠিকঠাক করেছে। আর তোরা এটা ভাবলি যে তোরা নিশ্চিন্তে থাকতে পারবি, আর তোকে তোর কাকুকে আমরা কোনোদিনও ধরতে পারবো না। স্যার, আমি এমনটা কোনোদিনই ভাবিনি। আমার কাছে আমার ঠাকুমার মার্ডারের বদলা আমার নেওয়া হয়ে গেছে। ব্যাস, একবার বাবার সারা জীবনের জন্য জেল হয়ে যাক, বদলা কমপ্লিট হয়ে যাবে। আর জেলেও একলা থাকতে হবে না, তোর প্রিয় কপিল কাকুও জেলে থাকবে সঙ্গ দেওয়ার জন্য। আরো অনেকে, সুজিত, জ্যাকি, সুরেশ, করণ, অনিল, উমেশ, আরো অনেকে। আর হ্যাঁ, তুইও তো থাকবি ওখানে। পুরো জীবনটা তুই নষ্ট করে ফেললি রে। এত ছোট বয়সে এত বড় অপরাধ করলি, মার্ডার করে ফেললি। ভালো, খুব ভালো ক্যারিয়ার বানিয়েছিস তুই অভয় চৌহান। আগে হ্যাঁ স্যার, যে মেরুন শার্টটা পরেছিল ও এটাই, আর এর হাতে কালো ব্যাগটাও ছিল, আর অন্যজনের মাথায় হেলমেট ছিল। যে হেলমেট পরেছিল অনিল কুমার, সে এখনো ফেরার, কিন্তু আমরা ওকে খুব তাড়াতাড়ি ধরবো। স্যার, সত্যি কি আমার দেওর কপিল আমার হাজবেন্ডকে মেরেছে? হ্যাঁ, আপনার দেওর কপিল চৌহান আর আপনার ভাইপো অভয় চৌহান। অভয়? কিন্তু ও তো ছোট। 18 বছর হয়ে গেছে ওর। কপিলকে এখনো ধরা যায়নি। আর একজন যে এই কেসে জড়িত, জ্যাকি শর্মা, সেও ফেরার, কিন্তু আমরা এদের খুব তাড়াতাড়ি ধরবো। আমি এটাই বুঝতে পারছি না যে আমার ছেলের মধ্যে এত রাগ, এত ঘেন্না এলো কোথা থেকে। আমিও তো বুঝতে পারছি না যে আমাদের ছেলের মধ্যে এত রাগ, এত ঘৃণা কোথা থেকে এলো। হ্যাঁ, কখনো নিজেকে প্রশ্ন করে দেখেছো তুমি? বিবেকদা, আমার মনে হয় যে আমাদের মাকে কপিলের সাথে থাকতে দেওয়াটাই উচিত ছিল। মাও এটাই চেয়েছিল। এই জোর জবরদস্তিতে কার কি লাভ হলো? আমার সবকিছু শেষ হয়ে গেল। এই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড কপিল চৌহান আর দুই প্রধান চরিত্র জ্যাকি শর্মা আর অনিল কুমার এখনো পর্যন্ত পুলিশের হাতে আসেনি, কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করার জন্য সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছে। এই কেসে গ্রেফতার হওয়া সব অভিযুক্তকে আইপিসির 302 ধারা অনুযায়ী খুনের জন্য, 120 বি ধারা অনুযায়ী ক্রিমিনাল কনস্পিরেসি, 34 ধারা অনুযায়ী কমন ইন্টেন্ট আর আর্মস অ্যাক্টের ধারা 25 এবং 27 অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। মায়ের কোন সন্তানের সঙ্গে থাকা উচিত, মা কার পক্ষ নিয়ে কথা বলবে, মা সম্পত্তি কার নামে করবে, এই ইনসিকিউরিটি, এই ভয়, এই হিংসা, এই সবকিছু রক্তের সম্পর্কে খুব সাধারণ একটা বিষয়। যদি দেখা যায় তাহলে প্রতিটি ভারতীয় পরিবারে এই বিষয়ে সামান্যতম হলেও ঝামেলা নিশ্চয়ই হয়ে থাকে। কিন্তু এই সামান্য ঝামেলাকে এরকম রূপ দেওয়া যেখানে খুনের মতো গুরুতর অপরাধ ফনা তুলে ওঠে, সেটা কখনোই সাধারণ নয়। এটা শকিং, এটা নিন্দনীয়। আবার আমাদের সামনে সেই প্রশ্নই উঠে আসে, সত্যি কি রক্তের সম্পর্কের মধ্যেই যে বিবাদের সম্মুখীন হতে হয় সেটা সারা পৃথিবীর অন্যান্য সব সমস্যার থেকে বেশি কঠিন? যদি সেটাই হয় তাহলে সেটা কেন? আমাদের আজকে দ্বিতীয় কেস কিছু নতুন প্রশ্ন তুলছে।
কত বোঝালাম তোকে, তাও কথা মাথায় ঢুকলো না। মনে হয় ভদ্রভাবে বললে তোরা বুঝতে পারিস না। এ কে বলছেন আপনি? শেখ বলছি। কতবার বলবো বে? সোজা কথা বুঝিস না? ছেড়ে দে মনীষাকে, না হলে আমি তোকে ছাড়বো না। মনীষা আপনাকে চেনেও না, কেন ওর পিছনে পড়ে আছেন? আবে তুই আমাকে চিনিস না, বেশি টেন্ডাই বেন্ডাই করবি না। ছেড়ে দে মনীষাকে, ও তোকে পছন্দ করে না, আর আমি ওকে নিজের বোন মনে করি। ও তোকে দেখতে পারে না, আর সেই জন্য আমিও তোকে দেখতে পারি না, বুঝলি? দেখুন, আমি মনীষার সাথে কথা বলেছিলাম, কিন্তু ও... তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? ছেড়ে দে মনীষাকে, না হলে তোর আত্মারাম খাঁচা ছেড়ে দেবে। আমি কিন্তু তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আরে তাড়াতাড়ি করো পুনিত, 8টা বাজে, দেরি হয়ে যাবে। 1 মিনিট মনীষা, কি হয়েছে? আবার ফোন করেছিল ও মুম্বাই থেকে। এই শেখটা কে যে তোমাকে বোন বানিয়েছে? কতবার বলবো পুনিত, আমি কোনো শেখকে চিনি না, আর আমি তো কখনো মুম্বাই যাইনি। আমার মনে হয় কোনো পাগল মজা করে যাচ্ছে। টানা 4 দিন ধরে ফোন করছে এই পাগলটা, আর প্রত্যেকবার ওই একই হুমকি। বলছে যে তুমি আমার সাথে থাকতে চাও না, তোমাকে ছেড়ে দিতে হবে, না হলে নিজেকে মুম্বাইয়ের ডন বলে। এক ব্যক্তি যে নিজেকে শেখ বলে পরিচয় দিচ্ছিল, সে পুনিত মাকওয়ানাকে ফোনে হুমকি দিচ্ছিল যে পুনিত যেন তার স্ত্রী মনীষার থেকে আলাদা হয়ে যায়, আর নিজেকে সে মনীষার পাতানো ভাই বলে পরিচয় দিচ্ছিল। কিন্তু মনীষা দাবি করে যাচ্ছিল যে সে শেখ নামে কাউকেই নাকি চেনে না। হুমকির পর হুমকি আসতে থাকলো। পুনিত ছাড়া তার বাবার কাছেও এই হুমকি ফোন আসতে লাগলো। হ্যালো। জগদীশ কথা বলছেন? হ্যাঁ বলছি, তুমি কে ভাই? ঠিক ধরেছেন, গোটা মুম্বাইয়ের ভাই শেখ। টাকা নিয়ে মানুষকে খুন করা আমার পেশা, আর তোর ছেলের খুনটা তো আমি ফ্রিতে করব। তিলে তিলে মারবো ওই ব্যাটাকে। কিন্তু আমার ছেলে পুনিত তোমাদের কি করেছে? ব্যাটা আমার কথা শুনছে না। বোঝানো কে? বলুন মনীষাকে ডিভোর্স দিতে। মনীষা আমার বোন হয়, আর তোর ছেলে ওকে জ্বালিয়ে মারছে। তোর ছেলেকে বল ওর জীবন থেকে দূরে সরে যেতে, না হলে আমার কিন্তু ওর উপরের টিকিট কাটতে বেশি সময় লাগবে না। আর আপনি যদি ওকে বোঝাতে না পারেন, তাহলে আপনার আর আপনার স্ত্রী সরলার টিকিট কাটতেও সময় লাগবে না, বুঝলেন? হ্যালো হ্যালো হ্যালো। কিন্তু বাবা, এই লোকটা কে? বাবা, আমি সত্যি বলছি, আমি আর মনীষা কিছুই জানি না এই লোকটার সম্বন্ধে। ও কে আর কেন এরকম করছে? বাবা, সময় হয়ে গেছে। আস্তে। শোন, এটা রেখে যাচ্ছি, হয়ে গেলে ডাকিস। দেখুন, ভয় পাবার কোনো কারণ নেই। কোনো পাগল হয়তো হবে মজা করছে। পাগল তো আমরা হয়ে যাচ্ছি স্যার। গত 7 দিন ধরে টানা ফোন করে চলেছে, আর ওর ধমকি বেড়েই চলেছে স্যার। আগে শুধু আমাকে হুমকি দিত, এখন বাবাকে ফোন করে হুমকি দেয়। আমরা সহজ সরল চাষি মানুষ,
আমার ছেলে কম্পিউটার নিয়ে কাজ করে। ডনের আমরা কি করেছি যে আমাদের এইভাবে ভয় দেখাচ্ছে? আমি তো স্কুলের টিচার, আমার কোনো সম্পর্ক নেই এই লোকটার সঙ্গে। দেখুন, আপনারা যদি সত্যি সত্যি এভাবে ভয় পান তাহলে ও তো আরো মজা করবে। একটা কাজ করুন, ওর ফোনই তুলবেন না। স্যার এই দেখুন, ওই ফোন করেছে স্যার। ধরুন, স্পিকারটা অন করুন। হ্যালো, কি বে হিরো, এখনো মনীষাকে তুই মুক্তি দিসনি? মনে হয় হাড়ি কাঠে তোকে বলি চড়াতে হবে। কে তুই? পুরো নামটা বল, আর কোথাকার শেখ তুই? তুই কেবে সালা মাঝে নাক গলাচ্ছিস? পুলিশ ইন্সপেক্টর দাবে। এখন তুই তোর ঠিকানা বল, আমি যাব তোর 12টা বাজাবো। এইসব পুলিশের ভয় কোনো শীতেল চোরকে দেখাস? আমি ভয় পাই না কোনো পুলিশ টুলিশকে। মুম্বাইয়ের যে কোনো থানায় খোঁজ নিয়ে দেখ, তুই জেনে যাবি ডন শেখ কি জিনিস। তুই মাঝে আসিস না, কাউকে ছাড়বো না আমি, সবাইকে সালা উড়িয়ে দেবো বলে দিচ্ছি। হ্যালো, দেখুন, এ কোনো ডনটন কেউ নয়, এরা শুধু কাগজেরই বাঘ। ফোনেতেই শুধু হুমকি দেয়, বাস্তবে কিছু করার সাহস ওর মধ্যে নেই। কিছুদিন ফোন ধরবেন না, ও ফোন করা বন্ধ করে দেবে। পুনিত, আমার মনে হয় যে শেখের আওয়াজ আমি আগে কোথাও শুনেছি। কোথায়? হতে পারে ওটা তরুণের আওয়াজ। তরুণ? কিন্তু তরুণ এমন কেন করবে? ও তো অনেকদিন আগেই তোমাকে ফোন করা বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু জানি না, যখন আমি ওর আওয়াজটা শুনলাম তখন আমার মনে হলো হতে পারে এটা তরুণের আওয়াজ। পুনিত মনীষা আর তার পরিবার সেই নাম্বার থেকে আসা ফোন তোলা বন্ধ করে দিল, কিন্তু তবুও ফোন আসা বন্ধ হলো না। তার প্রায় 1 সপ্তাহ পর পুনিতের কাছে সেই নাম্বার থেকে একটা মেসেজ এলো, আরো একটা হুমকি। আর এইবার আসা হুমকি যেন এক ধাঁধার জালে ছিল। অনেক বুঝিয়েছি, কিন্তু তুই বুঝিসনি। মনীষাকে তুই মুক্তি দিসনি। এবার তুই পস্তাবি, দেখিস কেমন বিস্ফোরণ হয়। আরে, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, দুপুরবেলা তোমার জন্য একটা পার্সেল এসেছে। কে পাঠিয়েছে? জানি না, তুমি নিজেই দেখে নাও। বীজ এসছে। এত তাড়াতাড়ি পাঠিয়ে দিল? এই তো অর্ডার দিলাম। যাক, এসছে যখন ভালোই হয়েছে।
তোমার চা। হ্যাঁ গো, শুনছো? তুমি এখনো বীজগুলো বের করোনি। আরে ভুলেই গেছি। একটা কাজ করো, তুমিই বার করে ফেলো। আমি যখন জমিতে যাব তখন আমায় দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। সরলা, সরলা, সরলা। সরলা, 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 তোমার কি হয়ে গেল? সরলা, কি হলো তোমার? সরলা, 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 তোমার কি হয়ে গেল? সরলা, তোমার কি হয়ে গেল? ফোনে আসা হুমকি শেষমেশ সত্যি প্রমাণিত হলো। পুনিতের কাছে মেসেজ এসেছিল যে ধামাকা হবে, আর ধামাকা হলো। আর সেই ধামাকার শিকার হলো পুনিতের মা সরলা মাখওয়ানা। মনীষার নাম নিয়ে হুমকিগুলো আসছিল। আর যে হুমকি দিচ্ছিল সে শুধু এটাই চাইছিল যে পুনিত যাতে মনীষার থেকে আলাদা হয়। ফোনে গলা স্বর শুনে মনীষার মনে হয়েছিল হয়তো এই আওয়াজ তরুণের হতে পারে। কিন্তু তরুণ তো দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী ছিল। শুধু তার হাত পা কাজ করত। তার শরীরের নিচের অংশ প্যারালাইজড হয়ে একেবারে অসাড় হয়ে গিয়েছিল। তরুণের কি এই বিস্ফোরণের সঙ্গে কোনো সম্পর্ক ছিল? এই প্রাণঘাতী হামলায় একটা ব্যাপার তো পরিষ্কার ছিল যে কারো মধ্যে ঘৃণার আগুন অনেকদিন ধরেই জ্বলছিল। আর এই বিস্ফোরণ সেই ঘৃণারই কারণ। কার মনে এত ঘৃণা জমা হয়েছিল? কারো বাড়িতে এরকম বিস্ফোরক পাঠানোর আসল কারণটা কি ছিল? এই রহস্যময় কেসের আমরা সমাধান করব আগামী দিন আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শাস্তি একজনের, শিক্ষা পুরো দেশের। জয় হিন্দ।